নমস্কার। আর লাইভ না করে এবার রেকর্ড করে আর আপলোড করবো ঠিক করেছি, নইলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আজকে বিবেক অগ্নিহোত্রীর কি একটা ক্যালকাটা ফাইলস নাকি নামের একটা হিন্দি ছবি, তার ট্রেলার দেখানোর ব্যবস্থা হয়েছিল একটা 5 তারা হোটেলের ব্যাঙ্কোয়েট রুমে। শুরুও হয়ে গেছিল ট্রেলার দেখানো, অনেক অতিথিও নাকি সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে হোটেলের কর্মচারীরা তার ম্যানেজারের নেতৃত্বে সেই ব্যাঙ্কোয়েট রুমে বর্গিয়ানা দেন এবং ট্রেলার বন্ধ করে দেন, ল্যাপটপ নিয়ে চলে যান এবং যখন পিছন পিছন সাংবাদিকরা দৌড়চ্ছিল দেখলাম তিনি ভয় পাচ্ছেন মারধর খেয়ে যাবেন কিনা, কিন্তু তিনি কোনো জবাব দিলেন না। বোঝাই গেল কোথা থেকে ফোন এসেছে হোটেলের কর্তাদের উপর, এক্ষুনি এটা বন্ধ করে দিন, নইলে আপনাদের কি করে শায়েস্তা করতে হয় এটা আমাদের জানা আছে। এই তো লব্জ। দেখুন, নীতিগতভাবে আমি যে কোনো জিনিস এইভাবে বন্ধ করে দেওয়ার, গায়ের জোরে নিষিদ্ধ করার সম্পূর্ণ বিপক্ষে। কেননা সভ্য কোনো সমাজে, আধুনিক কোনো সমাজে এইসব জিনিস কেউ বরদাস্তই করবে না। এগুলো ইসলামিক দেশগুলোতে হতে পারে, বিশেষ করে এখানে মোল্লাতন্ত্র শাসন করে সেখানে তো আরো বেশি করে হতে পারে, কিন্তু ভারতবর্ষে হবে কেন? আর তার চেয়েও বড় কথা, উদার মনোভাবের জন্য বিশ্ববিখ্যাত বাঙালিদের রাজ্যে হবে কেন? এবং একটা কথা শাসক অধিকাংশ সময়ই ভুলে যায়, যে এই ধরনের গাজোয়ারি কিংবা নিষেধাজ্ঞা জ্ঞাপন এগুলো কিন্তু আসলে দারুণভাবে উপকৃত করে ওই সোকল ভিকটিমকে। ফোকটে তার প্রচুর পাবলিসিটি হয়ে যায় এবং যাদের সেই বিষয়ে কোনো আগ্রহই ছিল না তারাও এবার তাতে আগ্রহী হয়ে পড়বেন ডিসপ্রপোর্শনেটলি। কিন্তু তাই বলে কি সরকার বাবাজিরা দাদাগিরি দেখাতে ভোলে? এখন সব সরকার কম বেশি এ ধরনের কাজ করছে। এই বিবেক অগ্নিহোত্রী মাঝে মাঝেই দেখি একটা ফাইল খোলেন, সেই ফাইলে কি আছে প্রথমবার হয়তো তাতে একটু চমক ছিল, কিন্তু উপর্যুপুরি ফাইল খুলতে খুলতে আমরা বুঝতে পেরেছি যে তিনি চিত্র নির্মাতার মুখোশের আড়ালে আসলে একটা বিশেষ এজেন্ডা পেডেল করতে চান। সেটাও তার অধিকার, আই হ্যাভ নো কোয়ারেল উইথ দ্যাট। সেই জন্যই কখনো কাশ্মীর, কখনো কেরল, কখনো বেঙ্গল, সর্বত্রই তার মোদ্দা কথাটা হলো, যেখানে সংখ্যালঘু মুসলিম সেখানেই নাকি হিন্দুদের বিপদ। অতি সরলীকৃত এবং একেবারে বর্জনীয় ব্যাখ্যা, আমি তার মধ্যে যাচ্ছি না। বিজেপি হঠাৎ
ডাইরেক্ট অ্যাকশন ডে করতে উৎসাহী হয়ে পড়েছে। তাদের সঙ্গে তাল মিলিয়ে বিবেক অগ্নিহোত্রীও কলকাতায় এসে গেছেন, আর আজকের দিনটাই তাকে চুজ করতে হয়েছে ট্রেলার দেখানোর জন্য। কেননা বলছিলেন, দেখলাম যে এই ডাইরেক্ট অ্যাকশন ডের ঘটনার উপরেই নাকি এই কলকাতা ফাইলস তৈরি হয়েছে। কলকাতা ফাইলসের দামামা মিস্টার অগ্নিহোত্রী অনেক দিন ধরে বাজিয়ে চলেছে। এই কলকাতায় পৌঁছানোর আগেই তিনি আমেরিকায় ছিলেন। সেখানে দেখলাম রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি দিব্যি ভিডিও করে বলছেন আমেরিকায় ছবিটার প্রি পাবলিসিটি করতে তিনি এসেছেন এবং এখান থেকেই খবর পাচ্ছেন যে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে যাতে তার ছবি দেখানো না হয় তার জন্য সরকার সব রকম ছলে বলে কৌশলে নানাবিধ চেষ্টা করে যাচ্ছে। ঘোরতর অন্যায়। এবং এটা যখন আমি বলছি তখন আমি কোনো রকম বক্রোক্তি করার জন্য বলছি না, বিশ্বাস করি বলেই বলছি। এবং এর ফলে যে বিবেকের আখেরে অনেক লাভ হবে সেটাও আমি এখনই লিখে দিতে পারি। প্রথম কথা, একেবারে নিখরচায় এইরকম পাবলিসিটি ভারতবর্ষের আর কোন পরিচালক পায় বলুন তো? আমি এই কলকাতার পরিচালকদের কথা বলছি না, এরা বেচারারা পেট পাতলা, এরা সাধারণত এরা হচ্ছে গোপালতি সুবোধ বালকের উদাহরণ। ধর্মেও আছে, জিরাফেও আছে। কিন্তু আজকে একজন ফিল্ম জগতের ফ্র্যাটার্নিটির লোক তো আফটার অল, তাকে এইভাবে নিগৃহীত হতে দেখে, হেনস্থা হতে দেখে টালিগঞ্জের একজনের বিবেকও কিন্তু জেগে উঠল না। সুতরাং সুপ্তি শয়ানে সবাই থাকে, আর এই বিশ্বাস শাসিত টলিপাড়ায় ভয়েই তো দেখতে পাই এদের ত্রাহি মধুসূদন অবস্থা। কিন্তু আসল কাজ হয়ে গেছে বিবেকের। এই ট্রেলার দেখাতে তার যত টাকা খরচা হয়েছে, নিশ্চয়ই ভালোই খরচা হয়েছে, তার চেয়ে অনেক বেশি টাকা উঠে গেছে প্রি পাবলিসিটি থেকে। আর এরপরে কি কি হবে সেগুলো তো আমরা জানি। পশ্চিমবঙ্গে দেখানো হবে কি হবে না আমি বলতে পারবো না, কিন্তু এরপরে অবধারিতভাবে আমরা দেখব গোয়ায় পরবর্তী জাতীয় ফিল্মোৎসবে এই কলকাতা ফাইল সর্বশ্রেষ্ঠ ছবি হিসেবে স্বীকৃতি পাবেই। আর কি চাই একজন চিত্র পরিচালকের? একটা তিনি ফর্মুলা জেনে গেছেন, এই জমানায় যে ফর্মুলা ইজ আনবিটেবল। অতএব সব জায়গায় খুঁজে বেড়াচ্ছেন কোথায় অলমোস্ট একটা। এবং তিনি এত মিথ্যাচার করেছেন কেরলের ক্ষেত্রে যে তথ্যগত দিক থেকেও তিনি যদি দায়বদ্ধ হতেন তাহলেও একটা বলার মতো ব্যাপার থাকতো, কিন্তু তা তো তিনি করেন না। যেহেতু পরিচালকের একটা পোয়েটিক লাইসেন্সের মতো নিজস্ব লাইসেন্স আছে, সেটাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ব্যবহার করে তিনি ফ্যাক্টসও ডিস্টর্ট করেন। ফলে
আমার কোনো আগ্রহই নেই, না ক্যালকাটা ফাইলস নিয়ে, না বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে। আমি জানি আমি এই ভিডিও আপলোড করার পরে এবং আপনারা শোনার পরে অনেকেই আমাকে গাল দেবেন, কেননা এখন এই মেরুকৃত বঙ্গ সমাজে মানুষের মনোভাব এমনভাবে বিষিয়ে উঠেছে যে আমাদের ভিতরকার যে র্যাশনালিটি, আমরা সেটাই খোয়াতে বসেছি। ফলে যুক্তি নয়, তর্ক নয়, এক ধরনের অন্ধ করে দেওয়া আবেগ আমাদের চালনা করে বেড়াচ্ছে। কিন্তু আমার একটা বিনীত প্রশ্ন আছে। গুজরাট দাঙ্গার ডকুমেন্টারি দেখাচ্ছিল বলে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের মতো বিশ্বের সম্ভবত সবচেয়ে বিশ্বস্ত এবং সরকারি মিডিয়া প্রতিষ্ঠানকে এই তো কিছুদিন আগেই কি হেনস্থার মুখে পড়তে হয়েছে, আমরা কি তা দেখিনি? হঠাৎ করে বিবিসির দিল্লি অফিসে ইনকাম ট্যাক্স রেড, তারপরে ট্যাক্স নিয়ে নানাবিধ ক্লেম, লোকজন এক থরহরি অবস্থা অফিসের মধ্যে। তার তুলনায় অন্তত এই ট্যাক্স হাউন্ডদের বদলে দিদি ডিপ্লয় করেছেন সেই হোটেলেরই কর্মচারীরা, আর পিছন পিছন পুলিশদের বলেছেন থেকো, যদি মারধর হয় তাহলে হোটেলওয়ালাদের বাঁচিয়ে দিও। সুতরাং কোন দিকে ফিরাবে বিমল চক্ষু? 1946 সালের 16ই আগস্ট যদি ছবি করার মতো যোগ্য দিন হয়ে থাকে, তাহলে গুজরাট দাঙ্গারও তো ঐতিহাসিক সত্য, এবং 46-এর তুলনায় হাতে গরম সত্য। সুতরাং আসলে আমরা একটা বিকৃত, সম্পূর্ণভাবে পোলারাইজড, কমিউনালাইজড ভারতবর্ষের নাগরিক হয়ে গিয়েছি নিজেদের অজান্তেই। কিন্তু সঙ্গে সঙ্গে আমি জানি আপনারা পাল্টা প্রশ্ন করবেন, কংগ্রেস কি এটা করেনি? আরে কংগ্রেস তো সংবিধানকে কুলুঙ্গিতে তুলে রেখে সবচেয়ে বড় অপরাধ করেছে। এমনকি আমার ধারণা সর্বশ্রেষ্ঠ সাংগীতিক প্রতিভা শুধুই ভগবান দত্ত ক্ষমতা বলে কিশোর কুমারকে সঞ্জয় গান্ধী যেভাবে হেনস্থা করেছিলেন, সে ঘটনাও আমরা ভুলিনি। তবে কিশোর কুমার যেহেতু কুইন্টেসেন্সিয়াল বাঙালি ছিলেন, তিনি ওই চাপের কাজে নতি স্বীকারই করেননি। সঞ্জয় গান্ধী তাকে অনুরোধ করেছিলেন কোনো একটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য, তিনি মুখের উপর বলে দিয়েছিলেন যাব না। এটাই ছিল বাঙালির স্পিরিট। কিশোর কুমার সেই অর্থে তো পশ্চিমবঙ্গের বাঙালি ছিলেন না, মধ্যপ্রদেশে শৈশব কৈশোর কেটেছে, তারপরে অশোক কুমারের পিছনে পিছনে তিনি বম্বে গেছেন। হ্যাঁ, রুমা গুহ ঠাকুরতার সঙ্গে তার বিয়ে হয়েছিল, এটা ঠিক। অমিত কুমার সেই বিবাহেরই সন্তান। কিন্তু এই যে বুক চিতিয়ে স্বৈরাচারীর সামনে দাঁড়িয়ে পড়া, বাঙালি চরিত্রের এটাই ছিল বৈশিষ্ট্য।
সব খোয়াতে 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 এই লুম্পেনোক্রেসিতে দিন যাপন করতে করতে আমরা কোনো কিছু দেখলেই আর প্রতিবাদ করার সাহস পাই না। সেই কারণেই বিবেক অনেক চেষ্টা করেও তার ফ্রেটার্নিটিতে কিন্তু এই পশ্চিমবঙ্গের কোনো সারা জায়গাতেই পারলেন না। অত্যন্ত দুর্ভাগ্যের। আর সবচেয়ে আমার হাসি লাগে যখন অকিঞ্চিতকর জিনিসকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে ঘাবড়ে যাওয়া শাসক সেটাকে নিষিদ্ধ করার বা বন্ধ করার চেষ্টা করে। অনেক দিন ধরে লেডি চ্যাটার্জিস লাভার থেকে আমরা দেখে আসছি বুদ্ধদেব বাবুর জল পড়ে পাতা নড়ে কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ করে দিয়েছিল, সমরেশ বসুর বিবরকে নিষিদ্ধ করে দিয়েছিল, রাহুল গান্ধী মোল্লাদের মন রাখতে কথা নেই বার্তা নেই, হঠাৎ সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করে দিলেন। তখন আমি দিল্লিতে থাকি, আশ্চর্য হয়ে দেখলাম নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত ওই রকম একটা ইটের মতো সাইজের বই অত্যন্ত দুর্বোধ্য ইংরেজিতে লেখা, অলমোস্ট ম্যাজিক রিয়ালিজমের লেখার মতো, সেটার কথা লোকের নামই আনত না। যেই রাজীব গান্ধী বইটা নিষিদ্ধ করলেন, ক্ল্যান্ডেস্টাইনলি যেই বিদেশে যেত তাকেই দেখতাম দিল্লির লোকজন অনুরোধ করছে, ভাই একটা স্যাটানিক ভার্সেস নিয়ে আসবে, আমি পয়সা চুকিয়ে দেবো। আমার কপাল ভালো, এই নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই আমি বইটা কিনে রেখেছিলাম। তারপরে সত্যি কথা বলছি, আমি বইটা পড়েছি বটে, কিন্তু গলাধঃকরণ পর্যন্ত হয়েছে বলতে পারি, হজম হয়েছে কিনা এখনো বলতে পারি না। সুতরাং এনি কাইন্ড অফ censorship actually helps the person who is being censored. মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবেক অগ্নিহোত্রীর কি উপকার করলেন তিনি নিজেও তা কল্পনা করতে পারবেন না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।